ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ খুলতে বাধা দিলে ওমানেও সামরিক হামলার হুমকি। নিষেধাজ্ঞা সত্ত্বেও থেমে নেই ইরানের তেল রপ্তানি। তৃতীয় দেশের কোম্পানির আড়ালে চলছে এই বিশাল বাণিজ্য, বেড়েছে তেলের দাম। ট্রাম্পের জনপ্রিয়তা কমে 33%, আস্থা হারাচ্ছেন মার্কিনরা। যুদ্ধের কারণে চাপ বাড়ছে মার্কিন পরিবারগুলোর ওপর। এবং গাজার ধ্বংসস্তূপের স্বপ্ন ছোঁয়ার হাসি, তাঁবুকে রূপ দেওয়া হয়েছে ইনডোর খেলাঘরে। প্রতিদিন ছুটে যায় প্রায় 1000 শিশু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কন নাইম। ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সহ বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা স্মারকের 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পর এ মন্তব্য করলেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী খুলতে বাধা দিলে ওমানেও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করায় ওই সময়সীমার আর কোনো অর্থ নেই। সংকট নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা চালু রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে হরমুজ প্রণালীতে জুলাইয়ের মাঝামাঝি থেকে 64টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। নিষেধাজ্ঞা আছে, নজরদারিও আছে, তবুও থেমে নেই ইরানের তেল রপ্তানি। সমুদ্রপথে জাহাজ বদল, গোপন মালিকানা আর তৃতীয় দেশের কোম্পানির আড়ালে চলছে এই বিশাল বাণিজ্য। কিন্তু কিভাবে কাজ করে ইরানের এই শ্যাডো অয়েল ইকোনমি, আর এর নেপথ্যে থাকা রহস্যময় ব্যবসায়ী বা কে? আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সেই গোপন নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাল এড়িয়ে কিভাবে বিশ্ববাজারে পৌঁছে যাচ্ছে ইরানি তেল, আর এই বিশাল বাণিজ্যের নেপথ্যে কে? আন্তর্জাতিক গণমাধ্যম ও মার্কিন কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে এক রহস্যময় নেটওয়ার্কের তথ্য। শতাধিক ট্যাঙ্কার, গোপন মালিকানা, সমুদ্রের মাঝপথে জাহাজ বদল এবং তৃতীয় দেশের কোম্পানি, সব মিলিয়ে যেন এক বিশাল ছায়া অর্থনীতি। আন্তর্জাতিক রাজনীতিতে তেল এক বিশাল ক্ষমতার হাতিয়ার। কিন্তু বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বিক্রি কঠিন। তবুও থেমে নেই তেহরানের তেল রপ্তানি, বরং নিষেধাজ্ঞা এড়াতে গড়ে উঠেছে জটিল এক গোপন বাণিজ্য নেটওয়ার্ক, যাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন শ্যাডো অয়েল ইকোনমি। এই নেটওয়ার্কে ব্যবহার করা হয় তৃতীয় দেশের কোম্পানি, জাহাজ এবং জটিল আর্থিক লেনদেন। পরিবর্তন করা হয় জাহাজের পতাকা ও পরিচয়। কখনো সমুদ্রের মাঝেই এক ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে তেল স্থানান্তর করা হয়, আর এভাবেই ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পৌঁছে যায় বিভিন্ন দেশের ক্রেতার কাছে। মার্কিন কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বারবার উঠে এসেছে শতাধিক জাহাজের একটি বিশাল শ্যাডো ফ্লিটের কথা। এই বহরের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এই পুরো ব্যবস্থার সবচেয়ে রহস্যময় অধ্যায় একজন ব্যবসায়ীকে ঘিরে। আন্তর্জাতিক বাণিজ্য জগতে হেক্টর নামে পরিচিত এক প্রচার বিভব ব্যক্তির নাম এসেছে বিভিন্ন প্রতিবেদনে। অভিযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ তৃতীয় দেশের বিভিন্ন কোম্পানির মাধ্যমে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার। ব্লুমবার্গ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এই নেটওয়ার্কের সঙ্গে হোসেন শামখানির নামও উঠে এসেছে। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী শামখানির ছেলে। তবে হোসেন শামখানি নিজে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হিসেবে তালিকাভুক্ত নন। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, ব্যবসার প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণের তথ্য আড়াল করতে ব্যবহার করা হয় বহু স্তরীয় কোম্পানি কাঠামো। ফলে কোন তেল কোথা থেকে এসেছে, কার মালিকানাধীন এবং শেষ পর্যন্ত কার কাছে যাচ্ছে তা শনাক্ত করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। আর এই গোপন নেটওয়ার্কের গুরুত্ব শুধু তেল বিক্রিতে সীমাবদ্ধ নয়। তেল রপ্তানি থেকে পাওয়া বৈদেশিক মুদ্রায় ইরানের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ফলে নিষেধাজ্ঞা যতই কঠিন হোক, তেলের প্রবাহ সচল রাখতে পারলে অর্থনৈতিক চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
ইমরুল হাসান, RTV। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম 27 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $91.14 উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম 42 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $85.04। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের চুক্তির সম্ভাবনা কমে আসায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। রয়টার্সের এক প্রাথমিক জরিপের ধারণা, গত সপ্তাহে পণ্য মজুদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদও কমেছে। সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে মজুদ কমার পূর্বাভাস তেলের বাজারে বাড়তি চাপ তৈরি করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। রয়টার্স ইপসোসের করা এক জরিপে দেখা যায় ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে 33%, যা নিজের দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। 64% মার্কিনই তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন। জরিপে দেখা যায় অধিকাংশ মার্কিন নাগরিক আশঙ্কা করছেন ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। যুদ্ধের কারণে বিশ্বের তেল বাণিজ্যের 1/5 ব্যাহত হয়েছে, বেড়েছে তেলের দাম, চাপ বাড়ছে মার্কিন পরিবারগুলোর উপর। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার পক্ষে ভারতের উদাহরণ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভারতের সাম্প্রতিক নির্বাচনে 64,60,00,000-এর বেশি মানুষ ভোট দিয়েছেন, অথচ ডাকযোগে ভোট পড়েছে 1%-এরও কম। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করেছেন, বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র ছাড়াই কিভাবে যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়। সেফগার্ড আমেরিকান ভোটার LGBT অ্যাক্ট পাশ করাতে চাইছেন ট্রাম্প। বিলটি গত ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়, কিন্তু উচ্চকক্ষ সেনেটে সেটি এখনও পাশ করাতে পারেনি ট্রাম্প প্রশাসন। কঠোর নির্বাচনী আইন প্রণয়নের দাবিতে সেভ আমেরিকা অ্যাক্টের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ উঠেছে। সংগঠনটি জানায়, হেব্রনের তেল রুমেইদা এলাকা থেকে এক রোগীকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সটিতে হামলা চালায় একদল বসতি স্থাপনকারী। এতে চিকিৎসা কর্মীদের লক্ষ্যবস্তু করা এবং মানবিক কাজে বাধা দেওয়ার অভিযোগ করে রেড ক্রিসেন্ট। এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংগঠনটি। গত 24 ঘন্টায় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে 133টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি জানান, অভিযানে হুথিদের সামরিক সক্ষমতা ও সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। রকেট লঞ্চার, গোলন্দাজ অস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। তিনি জানান, সম্মুখ সারিতে মোতায়েন সেনা ইউনিটগুলোও অভিযানে অংশ নেয়। হুথিদের হুমকির উৎসগুলো লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে বলে দাবি ইয়েমেনি বাহিনীর। নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে রয়েছেন জেনারেল শেঠ। সফরে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। 1950 সাল থেকে চলে আসা ঐতিহ্য অনুযায়ী ভারত ও নেপাল পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে। এদিকে নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছেন জেনারেল শেঠ। ভারতীয় দূতাবাস বলছে, তার এই সফর দুই দেশের পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করবে। 2025 সালের মে মাসে অপারেশন সিঁদুর যুদ্ধ নিয়ে তৈরি ভারতের নতুন ডকুমেন্টারিকে মিথ্যা ও অতিরঞ্জিত বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে পাক সেনাবাহিনী অভিযোগ করে, অপারেশন সিঁদুর নিয়ে তৈরি ডকুমেন্টারিতে তথ্য বিকৃত করে বলিউড সিনেমার মতো আবেগঘন বর্ণনা ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, বিভিন্ন সাক্ষাৎকারও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ডকুমেন্টারিতে ভারতের অভিযানকে শতভাগ সফল বলা হলেও পাকিস্তানের দাবি, তারা ভারতের 8টি যুদ্ধ বিমান ভূপাতিত এবং 26টি সামরিক স্থাপনায় হামলা চালায়। পাক সেনাবাহিনী আরও বলেছে, দুই দেশের আলোচনা ও পারস্পরিক সম্মতিতেই যুদ্ধ থামে, তাই এটিকে ভারতের একতরফা জয় দাবি করা ইতিহাস বিকৃতির শামিল। যদিও ভারতীয় ডকুমেন্টারির এসব দাবি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিলিপাইনে গুলির ঘটনায় নিহত হয়েছে অন্তত 2 জন। নিহতদের মধ্যে গুলিবর্ষণকারী নিজেও আছেন। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার ফিলিপাইনের আতেনেও দে জাম্বোয়াঙ্গা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত একটি স্কুলে এ ঘটনা ঘটে। 9ম শ্রেণীর এক শিক্ষার্থী শ্রেণীকক্ষে পিস্তল ও রাইফেল নিয়ে গুলি চালায়। এতে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর গুলিবর্ষণকারী নিজেকেও গুলি করে হত্যা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে স্কুলে আর কোনো সক্রিয় বন্দুকধারী নেই। এ ঘটনায় নতুন করে আর কেউ হতাহত হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের স্কুল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর স্কুল ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
যুদ্ধের ধ্বংসস্তূপ, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই শিশুদের জন্য একটু স্বস্তির জায়গা তৈরি হয়েছে গাজা শহরে। তাঁবুকে রূপ দেওয়া হয়েছে ইনডোর খেলাঘরে। প্রতিদিন যেখানে ছুটে যায় প্রায় 1000 শিশু। খেলাধুলা, লাফালাফি আর ভিডিও গেমে কিছুটা সময় কাটিয়ে যুদ্ধের ভয়াবহতা ভুলে থাকার চেষ্টা করছে তারা। যুদ্ধের মাঝেও শিশুদের স্বাভাবিক শৈশব ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ এখন অনেক পরিবারের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গাজা শহরের এই তাঁবুটি এখন মুখর থাকে শিশুদের হাসি আর খেলাধুলায়। যুদ্ধের ভয়াবহতার মধ্যে তৈরি এই ইনডোর খেলাঘরে প্রতিদিন পরিবারের সঙ্গে আসে প্রায় 1000 খানেক শিশু। কেউ লাফাচ্ছে, কেউ খেলছে ভিডিও গেম, আবার কেউ বন্ধুদের সঙ্গে মেতেছে নানা ধরনের খেলায়। অভিভাবকদের চোখের সামনে নিরাপদ পরিবেশে সময় কাটাচ্ছে শিশুরা। খেলাঘরটির মালিক জানান 6 মাস আগে চালু করা হয় এটি। বিদেশের বিভিন্ন ইনডোর প্লেগ্রাউন্ডের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের সন্তানদের পাশাপাশি গাজার অন্য শিশুদের জন্য এটি তৈরি করেন তিনি। জায়গাটি নিরাপদ মনে হওয়ায় অভিভাবকরা শিশুদের এখানে এনে স্বস্তি পান। যুদ্ধের কারণে সন্তানদের রাস্তায় একা ছেড়ে দিতে ভয় পান তারা। শিশুরা এখানে আনন্দে খেলতে পারে, প্রাণ খুলে হাসতে পারে এবং নিজেদের উচ্ছ্বাস ও শক্তি প্রকাশ করতে পারে। যুদ্ধের কারণে বাইরে সন্তানদের খেলতে দিতে ভয় পান অনেক অভিভাবক। বোমা হামলা কিংবা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, তাই এই জায়গাটিকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন তারা। 3 বছরের ধ্বংসযজ্ঞের পর শিশুদের জন্য নিরাপদ জায়গা খুঁজে পাওয়া কঠিন। বাড়ি, রাস্তা কিংবা আশপাশের কোথাও নেই আগের মতো নিশ্চিন্ত পরিবেশ। তাই এই খেলাঘরকে অনন্য সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। 3 বছরের ধ্বংসযজ্ঞের পর এ জায়গাটি শিশুদের নিরাপদে খেলাধুলার সুযোগ করে দিচ্ছে। বাড়ি, রাস্তায় কিংবা অন্য কোথাও নিরাপদ জায়গা খুঁজে পাওয়া কঠিন। এ পরিস্থিতিতে গাজার শিশুদের জন্য জায়গাটি একটি অনন্য সুযোগ তৈরি করেছে। অভিভাবকরা জানান শিশুদের সুন্দর শৈশব পাওয়ার অধিকার আছে। ধ্বংসযজ্ঞ আর ধ্বংসস্তূপের মধ্যেও সন্তানদের বেঁচে থাকা আর সুন্দর শৈশব উপভোগ করার অধিকার আছে। যুদ্ধের ভয়াবহতার মাঝেও তাদের জীবনে কিছুটা রং ফিরিয়ে আনার চেষ্টা করছি। যুদ্ধ আর ধ্বংসের মধ্যেও তাদের জীবনে একটু রং ফিরিয়ে আনাই এই উদ্যোগের লক্ষ্য। ধ্বংসস্তূপের শহরে এই ছোট্ট খেলাঘর যেন যুদ্ধের অন্ধকারে শিশুদের জন্য এক টুকরো আলো, যেখানে কিছুক্ষণের জন্য হলেও গুলির শব্দ ছাপিয়ে শোনা যায় শিশুদের হাসি। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।